পলিটিক্যাল পার্টি কে আছে আসলে, বিকল্প আপনারা কাকে দেখছেন, মাঠে কে আছে? দেখুন, বিকল্প যদি থাকতো ওই পলিটিক্যাল পার্টি এতদিন সমাধান করে দিত, এতদিন কেউ পারে নাই। তো একমাত্র আমরা তখন শুনতাম যে একটা তৃতীয় শক্তির উত্থান হতে হবে। সেই তৃতীয় শক্তিটাকে, সেই তৃতীয় শক্তিটাই ছাত্ররাই, এই জেনারেশনে দেখিয়ে দিয়েছে ওরাই তৃতীয় শক্তি। তাহলে যে গুঞ্জন ওঠা যাচ্ছে যে ছাত্ররা একটা আলাদা পার্টি বা আলাদা রাজনৈতিক দল তৈরি করবে, গুঞ্জন না, ওটা তো ওরা বলছেই ওরা করবে না, তারা এখনো কিন্তু সেভাবে কোনো কিছু ক্লিয়ার করেনি। বলেছে যে আমরা জানাবো, যদি এরকম প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো, আমরা দেশ রক্ষার্থের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছি। তো যদি তৃতীয় কোনো পক্ষ দাঁড়ায় এবং সেখানে যদি যোগ্য তরুণ সমাজদেরকে নিয়ে দাঁড়ানো হয়, তাহলে কি সেটাকে আপনি সাপোর্ট করবেন বা সানন্দে গ্রহণ করবেন কিনা? আমাদের দেশে যে সকল পার্টিগুলো আছে তাদের অবস্থা, তাদের কার্যকলাপ তো আমরা দেখেছি। হ্যাঁ, তো একটা প্রপার ঠিকঠাক নতুন আইডিওলজি নিয়ে নতুন একটা পার্টি হোক, এটা আমার মনে হয় সবাই চায়। এবং যেহেতু এত বড় একটা মুভমেন্টের মাধ্যমে ওদের একটা অলিখিত একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ওটাকে যদি ওরা অর্গানাইজড করে তাহলে মনে হয় যে প্রপার একটা পার্টি দাঁড় করাতে ওরা সক্ষম হবে। সেই পথে যদি এগিয়ে যায় আমি মনে হয় এটা দেশের জন্য ভালো। আচ্ছা, এই যে আপনি আন্দোলনে রাজপথে ছিলেন এবং বললেন যে একটা গণ অভ্যুত্থান আপনি দেখে এসেছেন, আফটার আন্দোলন বা একদম শেষের দিকে আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল দাবি করেছে যে আমাদের যদি হাত না থাকতো বা আমরা যদি সাথে না থাকতাম তাহলে এটা এই আন্দোলনে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। এ ব্যাপারে আপনি কি একমত? ওনারা কত কিছু বলবে, যদি পারতো তো 15 বছর আগেই দেখাইতো। এখন বেসিক্যালি ওই ছাত্রদের কৃতিত্বটা দিতে হবে ছাত্রদেরকেই। আপনারা যদি ব্যাক এন্ডে এসে থেকেছেন তো ছাত্রদের বলের উপরে, ছাত্রদের ওই মরিয়া শক্তিটার পেছনেই আপনারা এসেছেন, ওরা বলেনি আপনাকে আসতে। আচ্ছা, আপনারা ওদের এগিয়ে যাওয়ার শক্তিটার পাশে থেকে, মানে পাশে, আমি জানি না ওরা ছিল কিনা, আদৌ কেউ ছিল কিনা। ছাত্রদের সাথে যদি সাধারণ মানুষের আবেগ, ইমোশন যদি না মিশত, এটা কখনোই সফল হতো না। এটা অনেক বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ একসাথে উগড়ে দিয়েছে এই চান্সে মানুষ। একটু আপনার সাথে এখন মুক্ত আলোচনা করব। অভিনয় শিল্পী বা যাদেরকে আমরা আইডল মানি তাদেরকে নিয়ে কিন্তু এই ছাত্র আন্দোলনে অনেক বেশি তারা ভূমিকা রেখেছে এবং তাদেরকে নিয়ে অনেক কথাও শোনা যাচ্ছে, অনেক কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে। যেমন আপনি বলছিলেন যে আপনি 17 জুলাই সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাই না? 17 জুলাই থেকে আপনি রাজপথে আছেন। আমি প্রত্যেকদিন রাজপথে ছিলাম না, মাঝে মাঝে এসেছেন, মাঝে মধ্যে এসেছি, কিন্তু আমাদের মধ্যে অনেক শিল্পী ছিল যারা প্রতিদিন রাজপথে ছিল, অনেকেই। অনেকের নাম ধরে বলতে পারি। আমাদের একজন ডিরেক্টর আছে সৈয়দ শাকিল, উনি পায়ে বুলেট বিদ্ধ হয়েছেন, এখনো চিকিৎসা নিচ্ছেন। শাকিল ভাই প্রতিদিন ছিল, উনি 18 তারিখ থেকে প্রতিদিন ছিল। ওনাকে নিয়ে কোথাও বলা হয় নাই, কেউ বলছেও না, বাট আমি বলছি উনি প্রতিদিন ছিল। আরও অনেকেই ছিলেন প্রত্যেকদিন, অনেক স্ক্রিপ্ট রাইটার, অনেক ডিরেক্টর তাদের স্ব এলাকায় আশেপাশে প্রত্যেক দিনই ছিলেন। অনেকেই হয়তো বা ক্ষমতার এত কাছাকাছি ছিল, ওরা হয়তো নামতে লজ্জাবোধ করছিল বা কুণ্ঠাবোধ করছিল, হয়তো বা আসলেও কারো কারো চাপ ছিল। কিন্তু কি চাপ ছিল? কথা বলার চাপ। আমরা তো এখন বাক স্বাধীনতা পেয়েছি, তো অনেক কিছুই আসলে আলোচনার মাধ্যমে আমরা জানতে চাইতেই পারি, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে এই যে অনেক আর্টিস্ট আছে যারা হচ্ছে প্রথম নামেনি বা শেষ পর্যন্তও নামেনি, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে যে আপনারা নামেন, কেন নামছেন না, তাদেরকে নিয়ে ট্রোল করছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে এটা কি আসলে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে, আপনার কি মনে হয়? যেমন আমি আপনাকে কিছু নামও বলতে পারি, সাকিব আল হাসান, তারপরে হচ্ছে মাশরাফি এবং নায়ক ফেরদৌস। ফেরদৌস ভাই সরাসরি পার্টি করতো, ফেরদৌস ভাই সরাসরি পার্টি করতো। উনি আওয়ামী লীগের থেকে এমপিও হয়েছেন, উনি ওনার দলের বিরুদ্ধে যাননি। আচ্ছা, এই কথাটা উনি বলতেই পারেন। সাকিব আল হাসান সরাসরি পার্টি করেছে, যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন এমপি হয়েছে। মাশরাফি সরাসরি পার্টি করতো। ওর যদি ওই রকম গার্ডস থাকতো, আমি আমার পার্টির সিদ্ধান্ত মানি না, গভর্নমেন্টের সিদ্ধান্ত মানি না, আমি ছাত্রদের পক্ষে আছি, ওই রকম গার্ডস দেখানোর মতো কাউকে দেখি নাই আমরা।
অনেককে দেখা গেছে যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, এই জন্য আসলে বিভিন্ন জায়গায় গিয়ে কান্নাকাটিও করতে দেখেছি আমরা। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, ওদের অনেক কান্নাকাটি দেখেছি, কিন্তু মানুষ যে মেরেছে, মানুষের লাইফ যে ম্যাটার, মানুষের জীবন যে একটা বড় ইস্যু হতে পারে, এটা যখন ওদের কাছে কিচ্ছু না, তখন ওদের জন্য আসলে আমার করুণা ছাড়া আর কিছু মনে হয়নি। যেটা আমি টাকা দিয়ে মেরামত করতে পারবো, কিন্তু একটা জীবন তো আমি টাকা দিয়ে ফেরত আনতে পারবো না। তো ভবিষ্যতে যদি কখনো অন্যায়, দুর্নীতি বা যে কোনো কিছু হয়, সেক্ষেত্রে কি আবারও আন্দোলনে আপনিও নামবেন বা আপনারা নামবেন? অন্যদের কথা জানি না, আমার যদি আবার নামতে হয় আমি আবার নামবো। আচ্ছা, আবার নামবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে বলছে 6 বছর থেকে যাক, আপনার চাওয়াটা কি? যদি প্রপার একটা ইলেকশনের জন্য যদি ওদের 6 বছর থাকতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে 6 বছর থাকেন, কিন্তু ধরেন আপনারা প্রপার গভর্নমেন্টটা ফর্ম করেছেন ঠিকঠাকভাবে, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অর্গানাইজেশন কাজ করছে, এবং তাতে আপনারা 3 বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন, 2 বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যত কম থাকা চাই ততই ভালো। আচ্ছা আচ্ছা, অনেক গুরুগম্ভীর কথাবার্তা বললাম, এখন আমরা একটু শুনতে চাই যে আপনি গান করেন। এটার এখন কিন্তু মানে কেউ জানে না এমন না, সবাই জানে। তো সেক্ষেত্রে আপনি তো ছাত্র আন্দোলনে ছিলেন এবং আমরা অনেক গুরুগম্ভীর কথাও বললাম, সেটা নিয়ে কি কোনো 2 লাইন গান আমরা শুনতে পারি কিনা? বাংলাদেশের মানে গান, সেটা ধরেন প্রত্যেকটা আন্দোলনে আসলে গান একটা খুবই বিশাল ইন্সপিরেশন হিসেবে কাজ করে, এবং এই আন্দোলনে ধনধান্যে পুষ্পভরা, মুক্তির মন্দির সোপানো তলে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানগুলো মানে গায়ের লোম খাড়া হয়ে যেত যখন মিছিলে এই গানগুলো গাওয়া হতো। যখন শহীদ মিনারে বসে আছি, আসলেই গায়ের লোম খাড়া হয়ে যেত। তো এই গানগুলো খুবই প্রত্যেককে খুব ইন্সপায়ার করেছে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন। অসাধারণ অসাধারণ, এবং আপনি যে দরদ দিয়ে গাচ্ছিলেন, আমি শুধু তাকিয়েছিলাম যে এত সুন্দর করে কিভাবে গায়। আচ্ছা, আমি ছাড়া এর আগে কি কেউ কখনো বলেছিল যে আপনি দেখতে অনেকটা তাহসান খান, সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী তাহসান খানের মতো? বলেছে? আচ্ছা, ওনার সাথে কিন্তু আপনার চেহারাটা অনেকটাই মিল আসে, এবং আপনি নিজেও অনেক সুন্দর গান গান, নিঃসন্দেহে। আচ্ছা, আমরা এখন একটা র্যাপিড ফায়ার গেমস খেলবো। সেটা হচ্ছে আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনাকে সেটা বিশেষণে বিশেষায়িত করতে হবে। ধরুন আপনি যদি আমাকে বলতেন যে আপনার সম্পর্কে কিছু বলতে, আমি বলতাম যে সাহসী সুন্দর মনের মানুষ, এটা আমি আপনাকে বিশেষণে বিশেষায়িত করলাম। এখন আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনি বিশেষণে বিশেষায়িত করবেন, ঠিক আছে? আপনি রেডি? আচ্ছা, সাফা কবির। ভালো ভালো মানুষ। আচ্ছা, নায়ক শাকিব খান। স্টার। ওকে। আফরান নিশো। স্টার। মামুনুর রশিদ। বিশাল নাট্য ব্যক্তিত্ব, মহিরুহ। আচ্ছা, আসাদুজ্জামান নূর। বিশাল নাট্য ব্যক্তিত্ব, খুবই ভালো অভিনেতা, চমৎকার আবৃত্তিকার। আজমেরি হক বাঁধন। অভিনেত্রী, সাহসী নারী। আচ্ছা, ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের ব্যাপারে যে বিশেষণটা এমনিতেই জাতি দিয়েছে, ওটাই। মানে ওইটা বলতে কোনটা? যেটা সবাই বলে আর কি। ডিবি হারুন। হাউন আঙ্কেল। আপনার আঙ্কেল হয় না, জনগণের আঙ্কেল। সবার এই ধরনের মানে ধরেন জোকার যখন ডিবির প্রধান হয়, তখন ওই ডিবি সম্পর্কে আমার প্রশ্ন জাগে। জুনায়েদ পলক। আইসিটি মিনিস্টার, অসহায়, ভীষণ অসহায় লোকটা, তার জন্য আমার দুঃখ হয়। তামিম ইকবাল।
তামিম ইকবাল খুব কনফিডেন্ট একটা ব্যাটসম্যান। আই হোপ যে ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক কিছু করবে। সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে দিয়েও ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক কিছু করা সম্ভব। ক্রিকেটের জন্য, ক্রিকেটের জন্য, দেশের জন্য দরকার নেই। ফারাজ করিম, তো ফারাজ করিমটা কে? ফারাজ করিম তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সেই সাথে সাথে যখন বন্যা হয় বা বিভিন্ন জায়গায় তিনি কিন্তু একটা ফান্ড কালেকশন করে, ইনফ্লুয়েন্সার, ফান্ড কালেকশন করে সব জায়গায় অসহায় মানুষদের সাহায্য করতেন। করুক, সাহায্য করতে থাকুক। ওনাকে কি বিশেষণে বিশেষায়িত করবে? আমি ওনার সম্পর্কে খুব বেশি জানি না আসলে। আচ্ছা আচ্ছা। সুলাইমান সুখন, হ্যাঁ মোটিভেশনাল স্পিচ দেয় জানি, কিন্তু এই আন্দোলনে তাকে দেখা যায়নি। তাহলে কি বিশেষণ করবেন আপনি? সুবিধাবাদী। সুবিধাবাদী, আচ্ছা। তৌহিদ আফ্রিদি? থাক, বিচার অনেক কষ্টে আছে। সাবেক বিচারপতি মানিক? ও ক্যাডা বুঝছে কি? আমাদের চাটগায়া কিছু টার্ম আছে, মানুষ বুড়ো হয়ে গেলে খ্যাটখেটে হয়ে যায় না, ওই খ্যাটখেটে লোকদের সবকিছু আমরা মাফ করে দিই। এই আন্দোলন পরবর্তী সময় এবং আন্দোলনের সময়টা লম্বা একটা সময়, কিন্তু এই সময়টা যারা মিডিয়া ব্যক্তিত্ব, যাদের শুটিং ছিল কিংবা যাদের নাটক চলছিল, সিনেমা চলছিল, সবকিছু কিন্তু একটা স্থবির পর্যায়ে, এখন কিন্তু বন্ধ আছে সবকিছু। তো সেক্ষেত্রে কি আপনাদের মিডিয়া ব্যক্তিত্বদের কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা, বা এইটা কিভাবে পোষাচ্ছেন একটু আমি জানতে চাচ্ছি। ক্ষতি হচ্ছে মানে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। যে সমস্ত কাজের শিডিউল ছিল ওই কাজগুলো সব পিছিয়ে গেছে। আর মানে ধরেন সামনে যে কাজগুলো করার নিয়ে আলোচনা হচ্ছিল ওই আলোচনাগুলো থেমে গেছে। সামগ্রিকভাবে কাজের জায়গায় একটা বিশাল স্থবিরতা এসেছে। তো এটা শুধু যে আর্টিস্টদের উপরে পড়েছে তা না, ধরেন ডিরেক্টর, ক্রু, সবার উপরেই এসে পড়ছে। তো এটা একটা সাময়িক এরকম একটা সময় যাবে, এটা আমরা ধরে নিয়েছি, সেটা খুব বেশি দিন না যাক এটাই চাই। আচ্ছা, তো এখন তো আবার আরেকটা রিপোর্টে শোনা যাচ্ছে যে যে ইনভেস্টররা ছিল সিনেমা বা নাটকে, তারাও যেহেতু সরে পড়েছে, নতুন নাটক বা নতুন সিনেমার জন্য কিন্তু ইনভেস্টর পাওয়া যাচ্ছে না। এটা কতটুকু সত্যি বা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? হতে পারে, হতে পারে, কারণ ক্ষমতার সংশ্লিষ্ট অনেকের কাছে অনেক ধরনের টাকা ছিল, অনেক উপরি পয়সা ছিল, অনেক ব্ল্যাক মানি ছিল, যেগুলোর কিছু কিছু টাকা হয়তো এখানে ইনভেস্টেড ছিল। তারা হয়তো কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছে, তাতে হয়তো একটা বিশাল অংশ সরে গেছে। আবার হয়তো প্রপার রেগুলার ইনভেস্টর যারা বা প্রপার প্রডিউসার যারা, ওরা যখন আসবে আবার ঠিকঠাক কাজ শুরু হয়ে যাবে। আপনার সম্পর্কে একটা মিম তৈরি হয়েছিল ছাত্র আন্দোলনের সময়, সবচেয়ে সস্তা তখন কি ছিল? জীবন। আমরা মিমটা দেখেছি এবং সত্যি সবচেয়ে সস্তা তখন জীবন ছিল। যারা আন্দোলনে ছিল না তাদেরকে গর্ত যোদ্ধা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা কি মানে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? সময়ের প্রয়োজনে বলে একটা পাঠ্য ছিল আমাদের, যেটা লেখক ছিল জহির রায়হান। সময়ের যখন ডাক আসে, সময়ের প্রয়োজনে যদি আপনি দাঁড়িয়ে না যান, আপনাকে আফসোস করতেই হবে সেই সময়ের জন্য। তো কেউ আফসোস করবে, কেউ এই সময়টায় যারা দাঁড়িয়েছিল তারা ওটা নিয়ে গর্ববোধ করবে বা ওইটা ওদেরকে গুড ফিলিং দিবে। তো যারা দাঁড়ায় নাই তাদের জন্য আফসোস, বাট আমরা সবার সাথেই আছি, সবার সাথেই থাকবো, সবাই আমাদের বন্ধু। চমৎকার। এবং আপনি আপনার অভিনয়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করেছেন। দেশের জন্য হিরো আসলে ছাত্ররা, আমরা আসলে ওদের সাথে যা সংহতি জানিয়েছি। আমাদের সাথে আমি আমার কিছু বন্ধুদের নাম স্মরণ করতে চাই, সব খুব অ্যাক্টিভ ছিল। জাকিয়া বাড়ি মমো, আজমেরি হক বাঁধন, বান্না ভাই, আশফাক নিপুন, মুস্তফা ফারুকি, খিজির হায়াত খান, তারপরে মিউজিশিয়ানদের মধ্যে প্রিন্স মাহমুদ ভাই, প্রবর রিপন ভাই, আরও অনেকেই। ওরা প্রত্যেকেই খুব অ্যাক্টিভ ছিল। ওনারাও আমাদেরকে ইন্সপায়ার করেছে, আমাদের অগ্রজরা। প্রিন্স ভাইয়ের কথা বিশেষভাবে বলতে পারি, আব্দুল নূর তুষার ভাইয়ের কথা বলতে পারি। দেশ বিদেশে অনেকেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে যেইভাবে মোটিভেট করেছে,
এইটাও এক ধরনের না একটা লেসন, একটা মুভমেন্ট কিরকম হইতে পারে, একটা আন্দোলন কিরকম হইতে পারে। তো এই আন্দোলন না অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো আমরা 1971 সালে যখন আপনার দেশ স্বাধীন হয়, 14ই ডিসেম্বরের পর্যন্ত যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে, এরপরে না দেশে একটা শূন্যতা তৈরি হয়েছিল বুদ্ধিবৃত্তিক চর্চার। তার মধ্যে জহির রায়হান কিন্তু নিখোঁজ হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পরে 72 সালের 30 জানুয়ারি। ওটা তো আরেকটা মর্মান্তিক ঘটনা। তো সেই সংকটের জায়গায় আমরা এখন নাই। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, এটা দ্বিতীয় স্বাধীনতা আমি ঠিক বলতে চাই না, এটা একটা বিপ্লব। এই বিপ্লবে আমরা সফল হয়েছি, ছাত্র জনতার এই বিপ্লব ছাত্র জনতাই সফল করেছে। তো এখন আমাদের দেশে অনেক, দেশে বা দেশের বাইরে আমাদের বাংলাদেশি অনেক জ্ঞানী গুণী লোক আছে। আমি মনে করছি ছাত্রদেরকে ওরা প্রপার গাইডেন্স করবে, প্রপার গাইড দেবে, এবং ছাত্ররাও যথেষ্ট নলেজেবল। ওরা জানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটাকে পিক করা উচিত, কোনটাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আমার মনে হয় সবগুলো ভালো ওরা গ্রহণ করবে, এবং প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা, মানে ব্যবসায়িক চেতনা না, মুক্তিযুদ্ধকে যেভাবে বিক্রি করেছে সেই চেতনা না, প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। একদমই একদমই। এবং আপনি যেটা বলেন যে সেই সময়টা জহির রায়হান যেমন নিখোঁজ হয়েছিল, এখনও কিন্তু অনেক মানুষ নিখোঁজ আছে বিভিন্ন গোপন সেলে, গোপন গুম ঘরে, আয়না ঘর নামক বিভিন্ন গোপন সেলে। আমরাও চাচ্ছি যে খুব দ্রুত যেন সেই গুম মানুষগুলো হয়, তাদের কোনো একটা খোঁজ, জীবিত অথবা মৃত কোনো একটা খোঁজ আমরা খুব দ্রুত পেয়ে যাব, এটাই আশা করছি আমরাও। আপনিও তো তাই আশা করছেন? অবশ্যই। এই পৃথিবীর ইতিহাসে আমি জানি না, হয়তো বা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে এরকম থাকতে পারে, কোনো সভ্য দেশে এরকম গুমঘর, টর্চার সেল আছে কিনা আমার জানা নেই। তো আমরা এই আধুনিক সময়ে এসে অসভ্যতার যে পরিচয় দিয়েছি, যে অমানবিকতার যে নিদর্শন রেখে গেছি, এটা আসলে ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্ম যাতে মনে রাখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকে এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভাশিস। আশা করছি এটা দিন দিন সবার হৃদয় জয় করে নেবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কোনো পছন্দের গেস্টকে নিয়ে আমরা কিন্তু হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।